টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই নতুন ব্যবসা শুরু করতে চাই, অথবা আমাদের অনেকের ব্যবসা চলমান কিন্তু ঠিকমতো চলছে না, ঢিমে তালে চলছে, বা যেভাবে সফলতা অর্জন করা দরকার সেভাবে সফলতা আসছে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো, এবং এক্ষেত্রে যে আপনার এই ব্যবসার সফলতার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ 8টি গুরুত্বপূর্ণ ট্যাক্স টিপস আজকে আমরা দেব, এবং যেটার মাধ্যমে যেগুলো অনুসরণ করলে অবশ্যই ট্যাক্সের দায় কমে যাবে, আপনার ব্যবসায়ের সফলতা আসবে। এর বাইরে সুপ্রিয় দর্শক, আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রানা ভাই, থ্যাংক ইউ আমাকে ইনভিটেশন দেওয়ার জন্য। অনেকদিন পরে আপনার সাথে শো হলো আমার। ইনশাল্লাহ আমরা আজকে সব দর্শকদেরকে একটা ভালো কিছু টিপস দিতে পারবো, এবং আপনাদের যদি কোয়েশ্চেন থাকে আমাদেরকে কল করবেন, আমরা আপনাদের কোয়েশ্চেনগুলো আনসার করবো। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ব্যস্ততা সত্ত্বেও আমি বুঝতেই পারছি আপনাকে দেখেই যে কি পরিমাণ ব্যস্ততা আজকে আপনার ছিল। সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং এক গুরুত্বপূর্ণ, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে আমি আজকে আলোচনার বিষয়গুলো কি রেখেছি। কারণ আমরা অনেকেই ব্যবসা করি, চাকরিও করি, আবার অনেকে ব্যবসা করি, কেউ ফুল টাইম ব্যবসা করার চিন্তা করি, নতুনভাবে শুরু করতে চাই, আবার কেউ শুরু করেছি কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে পারছি না, সফলতাটা আসতে পারছি না। এর পেছনে কি কারণ আছে? কি করলে বা কি টিপস দিলে আমরা যারা এই ধরনের নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছি কিংবা শুরু করেছি সফলতা অর্জন করতে পারছি না, আপনার এই টিপসের মাধ্যমে আজকে আমরা জানতে চাইব বা নিজেরা উজ্জীবিত হব আমার এই ব্যবসাটাকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্যে। এই বিষয়টি নিয়ে আপনি কথা বলবেন, তারপরে আমরা আস্তে আস্তে যে 8টি অন্তত টিপস তো আপনি দেবেনই, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যে প্রথমেই আপনি কোন টিপস বা এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা করে প্রথম টিপসটি নিয়ে যদি আপনি আলোচনা করেন জনাব আব্দুল চৌধুরী। সো প্রথমত আমরা টিপস দেওয়ার আগে আমরা কুইকলি একটা ডিসকাশন। হ্যাঁ, কেউ যদি একটা ব্যবসায় ঢুকতে চান, রাইট, আমি যেটা দেখি যে অনেক মানুষের অনেক আইডিয়া আছে, রাইট, অনেক ভালো ভালো আইডিয়া আছে, কিন্তু আমাদের একটা প্রবলেম যেটা, এটা ইংলিশে বলে যে ইউ মিস এভরি শট দ্যাট ইউ ডোন্ট টেক। তার মানে এটা কি? আপনার যদি আইডিয়াটা থাকে, আপনি এই আইডিয়াটা যদি আপনি বাস্তবতায় না আনার চেষ্টা করেন, ইউল নেভার নো আসলে আইডিয়াটা কি হবে নাকি না। অথবা দেখবেন কয়েকদিন পরে আরেকজন এটা সেম ব্যবসাটা করতেছে, অথবা সেম আইডিয়াটা আছে, ওইটা নিয়ে ওরা সফলতায় যাচ্ছে, রাইট। সো ইউনো, সবসময় আপনাদের নিজেদেরকে একটা ক্রেডিট দেবেন, নিজেদের উপর কনফিডেন্স রাখবেন, তাই না? যে আসলে আপনার মনে যদি একটা আইডিয়া থাকে বা একটা ব্যবসার যদি একটা চিন্তা থাকে, এটা এক্সিকিউট করার জন্য কি করা লাগবে দেখেন করতে পারেন কিনা না। আর অনেক সময় আছে যে এটা তো সম্ভব হবে না আমার জন্য, রাইট। ওয়াই? বিকজ আমরা আমেরিকায় আসছি, আমাদের উই থিঙ্ক দ্যাট আমেরিকায় আসাটাই যেন আমাদের জন্য অনেক বড় সফলতা, তাই না? কিন্তু এখানে আমেরিকায় আসছে কিন্তু অনেক অপরচুনিটি আছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়ান থিং টু স্টার্ট অফ, রাইট। সেকেন্ড থিং লাগে, আপনি যখন ব্যবসাতে ঢুকবেন, রাইট, আপনার বোঝা লাগবে ওকে আপনার যে প্রোডাক্টটা আছে বা যে ব্যবসাটাতে ঢুকতেছেন, এইটাতে কি আপনি একটু মার্কেট রিসার্চ করছেন কিনা না, রাইট। আমি যেটা দেখি যে ইউজুয়ালি মানুষ সব সময় একটা ব্যবসা করতে চায় যেটা
আরেকজন সব মানুষ অনেকেই করে ফেলেছে সেটা এক্স্যাক্টলি, তখন কি হয় মার্কেট স্যাচুরেশন হয়ে যায়, রাইট? দেখতে অনেক সময় সব জায়গায় গ্রোসারি স্টোর, তাই না? ইয়াস, এখন আপনি যদি গ্রোসারি স্টোর খুলতে চান দ্যাটস গুড, বাট আপনি দেখবেন ওকে এখন একটা কমিউনিটি অলরেডি বিল্ড আপ হয়ে গেছে যেখানে অলরেডি অনেকটা স্টোর আছে। সো হোয়াট ডু ইউ ডু? চেক এন্ড সি আর একটা কোন জায়গায় বাঙালি কমিউনিটি বড় হচ্ছে, ওইখানে আপনি ওইটা দেখতে পারেন, শুরু করেন, রাইট? সো বাট আইডিয়ালি what here just not the grocery but in general market research is important, right? কারণ আপনার বোঝা লাগবে ওকে এই আপনি যদি এই মার্কেটের ডিমান্ড কি, রাইট? ধরেন এখন হালাল অর্থাৎ ফিজিবিলিটি স্টাডিটা আগে জরুরি। এক্স্যাক্টলি, রাইট? বিকজ অফকোর্স আপনার একটা ব্যবসার আইডিয়া আছে, বাট ইউ অলসো ক্যান মেক শিওর দ্যাট এটার একটা মার্কেট আছে, এবং মার্কেট যদি থাকেও আপনি এই এরিয়াতে আপনার এরিয়াটা কি ঠিক আছে কিনা, না নাকি আরেকটা জায়গায় করবেন, অথবা আপনার ফান্ডিং কত লাগবে, আপনার এক্সপেন্স কত হইতে পারে, রাইট? ইউ নিড টু ডু এ মার্কেট রিসার্চ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে এইটা আইডিয়াটা ভালো এবং আমি এটা মেনটেন করতে পারবো, রাইট? অনেক ব্যবসা আছে যেটা হাই লেভারেজ ব্যবসা, যেটাতে আপনার অনেক এক্সপেন্স হাই থাকে, অনেক সময় এটা ব্যবসা ভালো হইলেও আপনার প্রফিট কম থাকে, রাইট? অনেক অন্যান্য ব্যবসা আছে যেখানে আপনার এই কি বলে রেভিনিউ কম থাকলেও মোটামুটি আপনার প্রফিট ভালো হতে পারে, রাইট? বাট ইউজুয়ালি দোজ আর হার্ড টু ফাইন্ড, বাট ইন জেনারেল আপনি মেক শিওর করবেন যে আপনার এই মার্কেট রিসার্চটা আপনারা করতেছেন, রাইট? and of course you want to make sure এখন আমরা 8টা টিপস দেব that is going to come into the play। আপনি যে কথাটা বলেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমরা এই গ্রোসারির কথা বললেন, আমরা যদি আমাদের এই খুব কাছে জ্যাকসন হাইটে যদি যাই প্রচুর গ্রোসারির দোকান আছে, আমাদের জ্যামাইকাতে যদি যাই, যেহেতু এই দুটো এরিয়ায় আমাদের বাঙালির বসবাস বেশি সেখানে গ্রোসারির সংখ্যাও বেশি, এবং এই সমস্ত এরিয়ায় তো অন্য কমিউনিটির লোকও আছে। সুতরাং এখানে যদি আরেকটা গ্রোসারি আমি যদি করতে চাই, মার্কেট ফিজিবিলিটি যদি আমার না করা হয়, এবং আমাদের এই গ্রোসারিগুলোতে যদি আমরা দেখি যে মোস্ট অফ দি মানে বায়ার বা আমরা গ্রাহক যদি বলি সেটা বাঙালি, তাহলে এখানে যদি এইভাবেই গড়ে ওঠে তাহলে সেক্ষেত্রে আমারটা তো যাবেই, যেটা চালু আছে সেটাও তো একটা সম্মুখীন হবে, চ্যালেঞ্জের সম্মুখীন হবে, এবং একসময় তার ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। ইন দ্যাট সিচুয়েশন, রাইট? সো ইটস পসিবল দ্যাট ওকে একটা ব্যবসা আপনার আছে, রাইট? বা এখন আপনি যখন যদি আরেকটা গ্রোসারি খুলেন, রাইট, দেন দ্য কোয়েশ্চেন ইজ ওকে হাউ আর ইউ ডিফারেন্ট, তাই না? ওকে এমনও হইতে পারে যে ওকে অন্যান্য গ্রোসারিগুলো আছে রেগুলার গ্রোসারি, এখন আপনি যে গ্রোসারিটা খুলছেন না ওইটা অনেক আধুনিক হইতে পারে, অথবা এইটাতে আপনার অনেক অর্গ্যানিক ফুড অনলি থাকতে পারে, যেখানে আপনার ডিফারেন্সিয়েশন আছে, তাই না? এখন ওই ক্ষেত্রে যদি আপনি আসতে পারেন দেন অফকোর্স, রাইট, ইউ কুড এট দ্য এন্ড অফ দ্য ডে অল অফ দিস কামস ডাউন টু আন্ডারস্ট্যান্ডিং, আপনার বিজনেসটা আন্ডারস্ট্যান্ড করা লাগবে এবং মার্কেট রিসার্চটা আপনার করা লাগবে, রাইট? আর আপনি যে প্রোডাক্টটা আনতেছেন এটার ডিমান্ডও থাকা লাগবে, তাই না? এখন আপনি এখন যদি আনলেন অর্গ্যানিক ফুড, রাইট, উইচ ইজ অনেক হেলথিয়ার ফুড, এক্সপেন্সিভ, রাইট? এখন আই থিঙ্ক এখন আমার বাঙালিরা এখন এমন পজিশনে আসছে যে এখন দে আর এবল টু স্পেন্ড গুড মানি অন গুড প্রোডাক্টস। এখন এমন হইতে পারে যে আপনার ওই ইউনিক আপনি এই মার্কেটে, তাই না? সো ওই ক্ষেত্রে ইয়েস, এখন আপনার অন্যান্য আরও দোকান থাকলেও আপনার দোকানটা একটু ডিফারেন্ট, এন্ড বিকজ অফ দ্যাট ইউর বিজনেস মাইট ডু বেটার। বাট দি আইডিয়া হিয়ার ইজ দ্যাট আপনি যেটাতে যাবেন ইউ জাস্ট গোটা মেক শিওর দ্যাট আপনি বুঝতে পারতেছেন কোন ধরনের ব্যবসায় ঢুকতেছেন, এবং এই ব্যবসাতে আপনার প্রফিট করতে হইলে কি কি করা লাগে। তাহলে এরকম অবস্থায় আপনার কাছে এই আজকের আলোচনার বিষয়বস্তুর আলোকেই প্রশ্নটি রাখতে চাই যে এই রকম কম্পিটিশনের বাজারে আমি আমার ব্যবসাটা শুরু করতে চাই, কোন ধরনের টিপস যে আপনি দিলে সেই টিপসের মাধ্যমে বা অনুসরণ যদি আমি করি তাহলে আমার ব্যবসায় সফলতা আসতে পারে? প্রথম টিপসটা জানতে চাই। প্রথম নাম্বার 1 ইজ अगेन আমরা এটা দিব আপনার ফ্রম এ ট্যাক্স স্ট্রাকচার perspective and a financial service perspective, right? আমরা বলতেছি না যে আপনি একটা ব্যবসা that's not what we're saying. আমরা যা বলতেছি আপনি যদি ব্যবসা খুলেন কি ধরেন আপনার মাথায় রাখা লাগবে from a tax perspective. So number 1 হলো আপনার বিজনেস স্ট্রাকচারটা বোঝা লাগবে। বিজনেস স্ট্রাকচার মানে কি? আপনি কি কর্পোরেশন খুলবেন নাকি এস কর্পোরেশন খুলবেন, অথবা আপনি এলএলসি খুলবেন নাকি আপনি সোল প্রোপ্রাইটারশিপ খুলবেন, রাইট? এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি ধরুন ব্যবসাটা খুললেন, রাইট, এখন আপনি সোল প্রোপ্রাইটারশিপ, তার মানে কি আপনি আপনার নিজের নামে ব্যবসা করতেছেন, আপনার লায়াবিলিটি প্রোটেকশন কোনো কিছু নাই। এখন আপনার ফাইনালে যে আপনার কোনো ব্যাংক্রাপসি যদি হয় তার আপনার পার্সোনালি ব্যাংক্রাপসিটা হবে যেখানে আপনার পার্সোনালি আপনি লায়াবল থাকবেন, রাইট? সো নাও আপনার কি দরকার? আপনার লায়াবিলিটি প্রোটেকশন দরকার। সো নাও আপনার এলএলসিও আপনি খুলতে পারেন, কর্পোরেশন সি কর্পোরেশন খুলতে পারেন, অথবা এস কর্পোরেশন খুলতে পারেন, রাইট? এখন
এখন সবগুলোরই একটা পজিটিভ আছে, নেগেটিভ আছে, রাইট? পজিটিভ অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। সো আপনার শুধু বোঝা লাগবে যে কনসালটেশন করা লাগবে যে কোনটা করলে আমার জন্য ভালো হয়, রাইট? ফর এক্সাম্পল, আপনি যদি কর্পোরেশন খুলেন, এখানে আপনার ট্যাক্সেশন, ডাবল ট্যাক্সেশন থাকে, রাইট? তার মানে কি, কর্পোরেশন একবার ট্যাক্স দিবে, আপনি যখন পয়সা নেবেন আপনি আরেকবার ট্যাক্স দিবেন। এখন অনেকে কর্পোরেশন রাখতে চায় বিকজ অফ প্রাইভেসি রিজনস, রাইট? মেডিকেড জানবে না অথবা অন্যান্য থার্ড পার্টি জানবে না আপনার ইনকাম কত, বিকজ আপনার পার্সোনাল ট্যাক্স ইনকামটা ঢুকতেছে না আনটিল ইউ টেক আউট এ ডিভিডেন্ড। সো অনেকের ক্ষেত্রে কর্পোরেশন ভালো হতে পারে, রাইট? অথবা কর্পোরেশন আপনি রাখতেছেন বিকজ আপনার আউটসাইড পার্টনার আনতেছেন অথবা আপনার জয়েন্ট ভেঞ্চার পার্টনার আনতেছেন, রাইট? সো কর্পোরেশন মাইট মেক সেন্স। অথবা আপনারা যারা স্মল বিজনেস ওনার যারা আছেন, আপনাদের জন্য এস কর্পোরেশন মাইট মেক মোর সেন্স, রাইট? পাস থ্রু, এটাতে ডাবল ট্যাক্সেশন নাই। অথবা অনেকের এলএলসি থাকে, কারণ আপনার এলএলসি আপনি রাখতেছেন বিকজ অফ আপনার ভেরিয়াস ডিফারেন্ট জাতীয় পার্টনাররা আছে, যেখানে অনেকে এস কর্পোরেশন থাকতে পারবে না, রাইট? সো আপনার বোঝা লাগবে যে আপনার বিজনেস স্ট্রাকচারটা আপনার ঠিক মতো আছে, এবং বিজনেস খোলার সময় আপনাদের যে পার্টনার যারা আপনারা আছেন, আপনাদের ঠিক মতো এলএলসি এগ্রিমেন্ট আছে অথবা বিজনেস অপারেটিং এগ্রিমেন্ট আছে, যেখানে বোঝা যাচ্ছে যে কার কত পার্সেন্ট এই ক্যাপিটাল দেওয়া লাগতেছে, অথবা কি বলে এটাকে, আপনার প্রফিট পার্সেন্টেজ, অথবা কেউ যদি ব্যবসা থেকে যদি বেরোতে চায় কীরকম বেরোনো উচিত, অথবা আরেকজন পার্টনার যদি আসতে চান কী প্রসিজার থাকা লাগবে। সো অল অফ দিস শুড বি অলরেডি স্টেটেড ইন দ্য বিগিনিং অফ দ্য বিজনেস, রাইট? কারণ ব্যবসা খোলার আগে এইটা করা উচিত, বিকজ ব্যবসা খোলার মাঝখানে যদি এখন এটা করতে চান, এটা মাইট বি টু লেট। না, আপনি সেটার জন্য বললেন যে একেবারে ব্যবসা শুরু করার আগে যে স্ট্রাকচার বা কাঠামো, কোন কাঠামোতে আমি গেলে আমার ব্যবসাটার সফলতা আসতে পারে বা খরচ কমবে, ট্যাক্স কমানো সম্ভবপর হবে। তো সুতরাং সেই ক্ষেত্রে যেটা আপনি সাজেস্ট করছেন যে প্রথমেই যেগুলোর কথা এস কর্পোরেশন, সি কর্পোরেশন, ফরমেশন স্ট্রাকচারটা কনসাল্টিং করা একজন অ্যাকাউন্টেন্ট অথবা লয়ারের সাথে, যারা আপনাকে গাইড দিতে পারবে। তাহলে এটা একটা দিক গেল শুধুমাত্র। তো এক্ষেত্রে যে স্পেসিফিকলি যদি নিউ ইয়র্কের ক্ষেত্রে যদি আপনি বলতে চান, সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন আপনি? এখন নিউ ইয়র্কে যারা নিউ ইয়র্ক সিটিতে আসেন, রাইট, ইউজুয়ালি এস কর্পোরেশন নিউ ইয়র্ক সিটিতে ওয়ার্কআউট হয় না অ্যাজ মাচ, বিকজ এস কর্পোরেশনের প্রবলেমটা হইল গিয়ে যে নিউ ইয়র্ক সিটি এস কর্পোরেশন রেকগনাইজ করে না, রাইট? তার মানে নাকি একটা ব্যবসাতে যদি আপনার নেট ইনকাম থাকে, রাইট, ধরেন আপনার নেট ইনকাম হয়েছে $50,000, রাইট? ফেডারেলের ট্যাক্স নাই, নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স নাই, কারণ আপনারা পার্সোনালি এটা দিচ্ছেন। বাট নিউ ইয়র্ক সিটিতে আপনার 8% ট্যাক্স দেওয়া লাগবে। তার মানে কত হইলো? 50,000 রাফলি অলমোস্ট আপনার 4,400 টাকার মতো ট্যাক্স পড়তেছে, যেটা আপনি অ্যাভয়েড করতে পারতেছেন না। এখন আইডিয়ালি এস কর্পোরেশন মাইট স্টিল মেক সেন্স, অথবা ইন্ডিভিজুয়াল বলতে পারে যে ওকে, আমার এস কর্পোরেশন না গিয়ে আমি যদি এলএলসিতে যদি থাকি, মেবি আপনার এলএলসি থেকে এস কর্পোরেশনে গেলে যে ট্যাক্স সেভিংসটা হচ্ছে ওইটা ওয়ার্থ ইট না, কথা বুঝছেন? সো আমরা নেক্সট কনভারসেশন এটা বুঝতে পারবেন লিটল বিট বেটার। এস কর্পোরেশনের পারপাসটা কি? এস কর্পোরেশনের পারপাসটা হইলো যে আপনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স সেভ করতেছেন, তাই না? এলএলসিতে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স থাকে, সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স হলে গিয়ে 15.3%। এখন এস কর্পোরেশন ওই ট্যাক্সটা নাই, কিন্তু গভর্নমেন্ট বলছে যে তোমার W2 নেওয়া লাগবে ওনার হিসেবে। তার মানে আপনি যখন W2টা নেবেন, তখন ওই W2তে আপনার ওই সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সটা দেওয়া লাগতেছে। সো আলটিমেটলি নিউ ইয়র্ক সিটিতে যারা আছেন, ব্যবসাটা যদি ছোটো হয়, অনেক সময় এস কর্পোরেশন মাইট নট মেক সেন্স, অথবা এলএলসি যাদের আছে ওদের ব্যবসাটা যদি বড় হইতে থাকে, তখন আপনার এস কর্পোরেশনে চেঞ্জ করলে কিছু ট্যাক্স সেভিংস থাকা যায়। সো দ্য আনসার ইজ ইট ডিপেন্ডস, আপনার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। কেউ আপনাকে বলতে পারবে না যে ওকে এস কর্পোরেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু গো, এলএলসি ইজ দ্য বেস্ট ওয়ে টু গো। নোবডি হ্যাজ দ্যাট আনসার। আপনার পার্সোনাল সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপনি এটা ডিটারমিনেশন করবেন। তো তার মানে আমরা তাহলে দেখলাম যে ব্যবসা শুরুর আগেই একটা টিপস আপনি আমাদেরকে দিলেন। এই ক্ষেত্রে আর যদি মানে প্রথম টিপসে যদি আর কিছু বলার থাকে বলবেন, না হলে আমরা দ্বিতীয় টিপসে যেতে চাই। সো এখন দ্বিতীয়টা যেটা বললাম, যে আপনাদের বোঝা লাগবে যে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সটা কি, রাইট? আন্ডারস্ট্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স। এই যে আমি এক্সপ্লেনেশন করলাম, রাইট? হোয়াট ইজ সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স? ওকে, সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স হলে গিয়া আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এবং মেডিকেয়ার ট্যাক্স, রাইট? যেটা আপনার পার্সোনালি দেওয়া লাগতেছে বিকজ আপনি সেলফ এমপ্লয়েড। যারা W2তে কাজ করেন, আপনাদের W2 থেকে ওরা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কাটে এবং মেডিকেয়ার ট্যাক্স কাটে, ঠিক আছে?
সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পড়ে 6.2% ফিক্সড, এবং মেডিকেয়ার ট্যাক্স পড়ে রাফলি অ্যাবাউট 1.45% ফিক্সড। 7-8% এখানে মোটামুটি চলে যাচ্ছে। এক্স্যাক্টলি 7.65। হ্যাঁ, এখন আপনাকে যে এমপ্লয় করছে, আপনার মালিক এমপ্লয়ার, ওরাও সেম অ্যামাউন্ট ম্যাচ করে আইআরএসকে দিবে। সো টুগেদার হইলে গিয়ে 15.3%। এখন আপনারা যারা সেলফ এমপ্লয়েড, মালিক এবং এমপ্লয়ি আপনারা নিজেই, তাই না? তখন আপনারা যে নেট ইনকামটা থাকে ওইটাতে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগে। তার মানে ওই নেট ইনকামটা যেমন আপনার W2-র মতো, ঠিক আছে? আপনার ওই নেট ইনকামে যদি 50,000 টাকা নেট ইনকাম হয়, ওই 50,000 আপনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগবে 15.3%, ঠিক আছে? তখন আপনার ওইখানে চলে গেল 7,000 টাকা অলমোস্ট ট্যাক্স বিফোর এনি ইনকাম ট্যাক্স, তাই না? এখন যারা সেলফ এমপ্লয়েড গিগ ওয়ার্কাররা যারা আছেন অথবা উবার যারা চালান, আপনাদের সবসময় কোয়েশ্চেন থাকে যে ওকে, আমার ট্যাক্সের রিফান্ড অন্যান্য মানুষ থেকে কম কেন? আমার ভাই সেম জব না, W2-তে কাজ করে, দুই বাচ্চা, ম্যারিড, সেম ইনকাম, বাট উনি তো বেশি পাইছে। ওয়াই? বিকজ যারা W2-তে কাজ করে ওরা অলরেডি ওই ট্যাক্সটা দিয়ে আসতেছে, যেটা সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্স, যেটা ইন্ডিভিজুয়ালি আপনি 1099 যারা আছে ওইটা আপনার ইন্ডিভিজুয়ালি দেওয়া লাগতেছে, ঠিক আছে? বাট গুড থিং ইজ আপনি বুঝতে পারতেন যে আমি যদি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স যদি আমার দেওয়া লাগে, এটা দেওয়া লাগতেছে আপনার নেট ইনকামের উপরে, তাই না? তার মানে W2-তে যারা দিচ্ছে $50,000 W2-তে, আর আপনি যদি 1099 হয় 50,000 পরে আপনার এক্সপেন্স এবং ভ্যারিয়াস এক্সপেন্স কাটাকুটির পরে যে অ্যামাউন্টটা থাকতেছে ওইটাতে আপনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিচ্ছেন। নাও এখন সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স যদি আপনি বুঝতে পারতেন যে জিনিসটা কি, রাইট, দেন ইউ উইল লাইক ওকে, ইউ নো হোয়াট, আমার যদি এখন সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগতেছে, হাউ ক্যান আই মিনিমাইজ দ্যাট সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স? দেন উই গো ব্যাক টু টিপস 1. ইফ আই কনভার্ট ইট ইনটু অ্যান এস কর্পোরেশন, আমার সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগতেছে না। বাট আমার যদি এস কর্পোরেশন থাকে, তখন আমার রুল হইলে গিয়ে ওনার হিসেবে আমার একটা ছোট্ট W2 একটা নেওয়া লাগে। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, দেন ইট মেক্স ইট ইজিয়ার টু প্ল্যান ট্যাক্স স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস স্ট্রাকচারটা আপনার প্ল্যান করা যায় আপনার। তো এটাও একটা গুরুত্বপূর্ণ দিক দেখা গেল যে আমরা ট্যাক্সটা দেওয়ার ক্ষেত্রে কি 1099 নেব না W2 নেব, সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করছে। এক্স্যাক্টলি রাইট। স্পেশালি যারা আইটির ব্যবসাতে আছেন, রাইট, না ব্যবসা না, সরি, আইটি জবে যারা কাজ করতেছেন, রাইট। এখন আপনার আইটি জবে যারা দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি আপনাকে 1099-এ কন্ট্রাক্টর হিসেবে নিতে পারবে, অথবা W2-তেও নিতে পারতেছে, তাই না? তো এখন আপনার পজিটিভ সাইড হলে গিয়ে W2-তে যারা থাকেন, আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স অর্ধেক আপনি দিচ্ছেন। অনেক সময় আপনার জব হারাইলে আপনি আনএমপ্লয়মেন্টও পাবেন, এবং যেহেতু আপনি W2-তে কাজ করতেছেন, মোস্ট লাইকলি ওদের এমপ্লয়ির বেনিফিটগুলো আপনি পাচ্ছেন। 401k কন্ট্রিবিউশন করতে পারতেছেন। অনেক সময় কোম্পানির ম্যাচিং 401k থাকে, বা ওইটা ম্যাচিং পাইতে হইলে বা 2 ইয়ার্স অথবা কয়েকটা বছর থাকা লাগে, তাই না? দেন এখন আপনার কোম্পানি যদি অপশন দেয় ওকে তুমি কি 1099 নিবা কিনা না, দেন আপনার একটু থিঙ্ক করা লাগবে, ওকে আমি যদি 1099 নেই, সুবিধাটা কি অসুবিধাটা কি? আমি তো W2-র সুবিধা যেটা বললাম, এখন 1099-এর যে সুবিধাটা, আপনি যদি এখন আপনার স্যালারি ওরা 1099-এ দিচ্ছে 120,000, তখন আপনার ট্যাক্স 120,000-এ দেওয়া লাগতেছে না। আপনার ভেরিয়াস এক্সপেন্স আপনি নিতে পারবেন, তাই না? আপনি সাপ্লাইজ নিতে পারবেন, কম্পিউটার এক্সপেন্স নিতে পারবেন, বাসা থেকে কাজ করতেছেন, হোম অফিস ডিডাকশন নিতে পারবেন, অফিসে যদি যাওয়া লাগে ট্রাভেলিং এক্সপেন্স আপনি নিতে পারতেছেন, তাই না? যেহেতু আপনি টেলিফোন মোস্ট লাইকলি ইউজ করতেছেন, বাসা থেকে ইন্টারনেট ইউজ করতেছেন, দোজ এক্সপেন্সেস ইউ কুড প্রবাবলি টেক অ্যাজ ওয়েল। সো এখানে আপনার পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে, যেটা আপনি যদি জবটা নেওয়ার আগে যদি কনসাল্টিং করে ফেলেন আপনার অ্যাকাউন্টেন্টের সাথে, দে কুড গাইড ইউ ইন এ বেটার ওয়ে টু মেক শিওর দ্যাট আপনি রাইট পজিশনটা আপনি নিচ্ছেন। এক্ষেত্রে আপনি আলোচনার মধ্যে একটা বিষয় বলেছিলেন যে যদি কেউ W2-তে কাজ করে এবং যদি সে চাকরি ছেড়ে দেয় বা চাকরি চলে যায়, সেক্ষেত্রে বলছিলেন যে আনএমপ্লয়মেন্ট একটা পাওয়া যেতে পারে। এটা কতদিন পাওয়া যেতে পারে? আই বিলিভ 26 উইকস
26 উইকসের মতো আপনার ডিপেন্ড করে এক এক স্টেটের উপরে, বাট ইউজুয়ালি 26 নিউ ইয়র্কে আমাদের কত আছে? আই বিলিভ 26 উইকস আই থিংক। আচ্ছা, মানে 6 মাস পর্যন্ত। হ্যাঁ, 6 মাস পর্যন্ত পাবে যদি সে চাকরি ছেড়ে দেয়। তা না, আপনি চাকরি কিন্তু ছেড়ে দিলে হবে না, রাইট? আনএমপ্লয়মেন্টের কিছু রুল আছে যেখানে আপনি যদি এখন আপনি যদি জবটা হারান মিসকন্ডাক্টের জন্য, মিসকন্ডাক্ট হলে গিয়ে আপনার ডিফারেন্ট টাইপ অফ হ্যারাসমেন্ট যেটা হইতে পারে কাজে, যেটার জন্য আপনাকে ওরা এই বিহেভিয়ার ইস্যুর জন্য আপনাকে ফায়ার করছে, অথবা আপনি জব ছেড়ে দিছেন, তখন আপনি আনএমপ্লয়মেন্ট আপনি পাবেন না। আপনি ক্লেম করতে পারবেন আনএমপ্লয়মেন্ট, বাট আনএমপ্লয়মেন্ট যখন আপনি ক্লেম করেন তখন নিউ ইয়র্ক স্টেট আপনাকে আপনার যে লাস্ট জব ছিল ওদেরকে ওরা এমনিতেই কন্ট্যাক্ট করবে। তখন যেহেতু ওরা আপনাকে ফায়ার করছে, ওদের আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেড়ে যায়। ওই কারণে আপনার এমপ্লয়ার ইজ গোনা চেক টু সি আসলে আপনি কোয়ালিফাইড কিনা না। ওরা অলরেডি জানে কে ফায়ার হয়েছে কে ফায়ার হয় না, দে অলরেডি নো। এখন আপনাকে যদি ওরা ফায়ার করে থাকে, দেন আপনি ওদের আই বিলিভ ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর 90 days, ওর একটা ক্রাইটেরিয়া আছে। যদি মিট করেন আপনি আনএমপ্লয়মেন্ট পাবেন, যদি মিট না করেন দেন ইউ নট গোনা গেট। কিন্তু যদি আমার এমপ্লয়ার এমন সিচুয়েশন তৈরি করে আমার যে আমাকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করছে, এবং সে কারণে আমি একটা নোটিশ দিয়ে দিলাম যে আমি এতদিনের পরে আমি চাকরি ছেড়ে দেবো, তুমি তোমার লোকজন দেখো, তারপরে আমি আর চাকরি পাচ্ছি না, সেক্ষেত্রে তাহলে আমি হ্যাঁ, তখন এই সিচুয়েশনে এখন আপনার জবে যদি আপনার একটু ডিফিকাল্ট পজিশনে আসেন, রাইট? এখন অনেকে মনে করতে পারেন আসলে এটা হয় না, বা আসলে এটা কিন্তু হয়। অনেক সিচুয়েশন আছে যেখানে হ্যাঁ, এখন আপনার জবে HR ডিপার্টমেন্ট থাকতে পারে, হিউম্যান রিসোর্সেস থাকতে পারে। এখন হিউম্যান রিসোর্সে যদি আপনাকে হেল্প না করে, আলটিমেটলি যদি দেখা গেছে যে আপনার জব আপনাকে কোনো কারণে হ্যারাসমেন্ট অথবা এই রেসিজম করতেছে, দেন অফকোর্স আপনি লসুটে যাইতে পারেন, অথবা ডিপার্টমেন্ট অফ লেবারকে আপনারা জানাইতে পারেন, রাইট? এখন ডিপার্টমেন্ট অফ লেবারকে আপনি কখন জানাবেন? ডিপার্টমেন্ট অফ লেবার ইউজুয়ালি ইজ গোনা কাম ইনটু প্লে একটা কোম্পানি যদি আপনাকে পে না করতেছে, রাইট? অনেক সময় দেখা গেছে যে মানুষ 2-3 সপ্তাহ কাজ করে যাচ্ছে, কিন্তু ওরা পয়সা পাচ্ছে না কোনো কারণে, অথবা এখানে কিছু ওভারটাইমের রুল আছে, অথবা আপনার কিছু ব্রেক নেওয়ার রুল আছে, তাই না? এখন আপনাকে যদি একটা কোম্পানি যদি ঠিক মতো ট্রিট না করে, দেন অফকোর্স দেয়ার ইজ ডিপার্টমেন্ট অফ লেবার, যেটা আপনি ওদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, রাইট? সো বাট এগেন ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আসলে আপনি রাইটে আছেন। এখন আপনি যদি রাইটে নাই, আন্তাজে একটা কোম্পানিকে কল করলেন, এটা ইটস নট দ্য রাইট থিং টু ডু। যাই হোক, তো আমরা একটু ব্যবসার বিষয়টা যেতে যেতে একটু চাকরি বাকরির বিষয়ে আলাপ করছিলাম। তো এখন আমরা 3 নম্বর বিষয়টাকে আমরা মানে টিপসটা আমরা জানতে চাইবো। তবে যেহেতু একটু সময় চলে গেছে, আমরা একটু বিরতিতে যাই, বিরতির পরে এসে আমরা বাকিগুলো আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি যে ব্যবসার সফলতার জন্য কোন ধরনের টিপস আপনাদেরকে আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসাটা সফলতা আসতে পারে। আসবে কিনা সেটা আমরা নিশ্চিত বলতে পারছি না, তবে আমরাও চেষ্টা করে বলতে পারি যে হয়তো এটি সফলতা অর্জন করতেই পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো সে একটি বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব আব্দুল চৌধুরী, IRS এনরোলড এজেন্ট এবং CEO ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আব্দুল চৌধুরী, আমরা বিরতির আগে ট্যাক্স টিপস দুটো নিয়ে কথা বলেছি। এবার আমি আপনার কাছে জানতে চাইব যে তৃতীয় বা 3 নম্বরের ট্যাক্স টিপসটি কি, যেটি অবলম্বন করলে বা যেটি গ্রহণ করলে আমার ব্যবসার সফলতাটা আরও ভালোভাবে আসতে পারে? এখন 3 নম্বর জিনিসটা হলে আমাদের মেক শিওর করা লাগবে যে আমরা যে ব্যবসাতে আসি, রাইট, ওইটার কারেক্ট ট্যাক্স ডিডাকশনগুলো আমরা নিচ্ছি, রাইট? কারণ সবার ব্যবসা ডিফারেন্ট, রাইট? অনেক এক্সপেন্স আছে যেটা খুবই কমন এক্সপেন্স, সব ব্যবসাতেই আছে, তাই না? যেটা আপনার সাপ্লাই হোক, রেন্ট হোক, অথবা ইনভেন্টরি ইউটিলিটিস হোক। বাট এখন আপনার এক ব্যবসার একটা এক্সপেন্স, যেটা আপনার মেক শিওর করা লাগবে যে আপনার অ্যাকাউন্টেন্ট বুঝতে পারতেছে যে আপনার ওই এক্সপেন্সটা আছে, রাইট? সো ফর এক্সাম্পল, আপনারা যারা এখন উবার চালাচ্ছেন, রাইট? এখন আপনাদের উবারের আমি একটা এক্সাম্পল দিলাম, যেটা উবারের মধ্যে আপনারা আছেন অনেকে ফুল টাইম ড্রাইভার, অনেকে পার্ট টাইম ড্রাইভার, তাই না? অথবা এখন অনেকে আছে যে আপনার অনেক হাজার মাইল ড্রাইভ করা লাগতেছে, তাই না? ধরেন আপনার নিউ ইয়র্ক সিটিতে যারা উবার চালান, মাইলেজ ইউজুয়ালি কম থাকে, ইনকাম হায়ার থাকে। অথবা আপনারা যারা আউট অফ স্টেটে আছেন, স্পেশালি যারা বাফালো এরিয়াতে আছেন,
আপনাদের কিন্তু হাজার হাজার মাইল ড্রাইভ করা লাগে, কিন্তু রেভিনিউ একটু কম থাকে, যেটা অ্যাকচুয়ালি উবার আই থিঙ্ক লাস্ট ইয়ার ওরা অ্যাডজাস্টমেন্ট করছে কিছু, বাট ইন এনি কেস না এখনো অনেক কম আছে, বাট এক্স্যাক্ট রাইট। সো ইন আ সেন্স এখন আপনার বোঝা লাগবে যে এখন অনেকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মাইলেজ যেটা আই থিঙ্ক 68 সেন্টস পার মাইল নাও হোয়াটএভার দ্য নাম্বার ইজ, যেটা আপনার যত মাইল চালাচ্ছেন ওইটার উপর একটা সেন্টস ওরা দিয়ে দিচ্ছে, তাই না? এখন আপনি যদি দেখা গেছে যে আপনি এখন এই 20,000 মাইল চালাইছেন, রাইট, সো ইজিলি ওইখানে আপনি 68% পেয়ে যাচ্ছেন উইদাউট এনি প্রুফ অফ এনিথিং, রাইট? যদি কোনো প্রুফ লাগে তখন কি আপনি শুধু মাইলেজের মিটারের প্রুফটা দিয়ে দিলেন। অথবা যারা অ্যাকচুয়াল এক্সপেন্স যারা নিচ্ছেন, যেখানে দেখা গেছে যে আপনার গাড়ির ইন্স্যুরেন্স বেশি, রিপেয়ার্স বেশি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে, রাইট, ওই ক্ষেত্রে আপনার এই অ্যাকচুয়াল এক্সপেন্সটা নিলে ভালো হতে পারে, রাইট? বাট টু সামারাইজ আপনার বোঝা লাগবে যে আসলে আপনার এক্সপেন্সগুলো আপনি ঠিকভাবে নিচ্ছেন কিনা না, এবং ক্যাপচার করতেছেন কিনা সব এক্সপেন্সগুলো। অনেক সময় আপনাদের এখানে আমাদের আছে বোনাস ডিপ্রিসিয়েশন আছে, সেকশন 179 ডিপ্রিসিয়েশন আছে। তার মানে কি একটা ব্যবসাতে যখন একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়, রাইট, ধরেন আপনি একটা ইকুইপমেন্ট কিনলেন ব্যবসার জন্য, রাইট, একটা ইকুইপমেন্ট কিনতে গেছে আপনার অলমোস্ট লেটস সে $20,000। ইউজুয়ালি ইকুইপমেন্ট আপনার 5 ইয়ার্সে নেওয়া লাগে, এটাকে বলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বলে, অথবা আপনি আপফ্রন্ট বোনাস হিসেবেও নিতে পারবেন, তাই না? সো এই সব এক্সপেন্সের আইডিয়াটা আপনার শুধু এই এক্সপেন্সের কীরকম ডিডাকশন করা উচিত না উচিত, বা এই বাট আন্ডারস্ট্যান্ডিং যে এই কিছু রুলগুলো আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু কমিউনিকেট দ্যাট টু ইয়ার অ্যাকাউন্টেন্ট অ্যাজ ওয়েল, রাইট? দ্যাট ওয়ে আপনার যেটা হবে, আপনার ব্যবসার যে ইনকামটা আছে ওইটা আপনি অনেক রিডিউস করতে পারবেন। অথবা অনেক সময় আছে যে দেখা গেছে যে আপনার বছরের শেষে এই বছর লস আপনার একটু বেশি, তাই না? এখন আপনি চাচ্ছেন একটা লোন নেবেন, ইউ ওয়ান্ট দ্য ইনকাম টু লুক গুড, তখন কী করলেন, ডিসেম্বরের যে কিছু এক্সপেন্সগুলো আছে ওইটা আপনি পোস্টপোন করে ফেললেন পরের মাসে, অথবা আপনার যে কিছু বিলিং আপনি করতেন আগামী মাস, ওই বিলিংটা আপনি আগাই ফেললেন, রাইট? সো দেয়ার ইজ আ লট অফ ওয়েজ ইউ ক্যান প্ল্যান, বাট দ্য আইডিয়া হিয়ার ইজ দ্যাট আপনি প্রপার ট্যাক্স ডিডাকশনসগুলো নিচ্ছেন। অনেক সময় মানুষ আন্তাজি এক্সপেন্স নেই, যেখানে দেখা গেছে যে একটা ইন্ডাস্ট্রির অ্যাভারেজ হলে গিয়া ইনভেন্টরি অ্যাভারেজ ধরেন 70%, অথবা ধরেন লেটস সে 70%। এখন ইনভেন্টরির এক্সপেন্স অনেক সময় মানুষ এমনভাবে নেয় যেখানে ইউজুয়ালি যাদের ব্যবসা ছোটো, আপনি যত ইনভেন্টরি পারচেস করতেছেন ইউ ক্যান টেক ইট ফর শিওর, নট আ প্রবলেম, বাট এটা আমরা নেক্সট আইটেমে জিজ্ঞেস করবো। আর অনেকের ইউজুয়ালি আইডিয়া থাকে না যে কত স্পেন্ড গেছেন, তখন একটা আন্তাজি নাম্বার বসাই দিলে ওরা, রাইট? দ্যাট ইজ নট দ্য ওয়ে টু গো, ইউ ওয়ান্ট টু মেক শিওর দ্যাট আপনি প্রপার ডিডাকশনগুলো নিচ্ছেন। তা আমরা যদি স্পেসিফিকলি নিউ ইয়র্কের কথায় যদি আসি, যে কমার্শিয়াল রেন্ট ট্যাক্স এবং ফর বিজনেস রেন্টিং বা কমার্শিয়াল স্পেস, এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন এই ক্ষেত্রে? সো এখন কমার্শিয়াল রেন্ট, এখন বেসিক্যালি মেইন থিং হলে এখন আপনি যে ব্যবসাতে আসেন, রাইট, অফকোর্স আপনার রেন্ট এক্সপেন্স আছে, তাই না? এখন রেন্ট এখন ডিপেন্ড করবে আপনি কোন এরিয়াতে আসেন, আপনার স্কোয়ার ফুটেজ কত, whatever the case it is, রাইট? এখন অনেক জায়গায় আছে যেখানে আপনার এই যে ধরেন আপনার টাইম স্কোয়ারে যদি যান কিছু গিফট শপগুলো, এখন ওরা রেন্ট অনেক সময় $20,000 পর্যন্ত পার মান্থ যায়, রাইট? নাও অফকোর্স অনেক সময় দেখা যায় যে ওকে আপনার ব্যবসা, আপনার ট্যাক্স রিটার্নের যে রেন্ট এক্সপেন্সটা আছে, অনেকে মনে করতে পারে যে ওকে আপনার এইটা রেন্ট এক্সপেন্সটা টু হাই কম্পেয়ার টু ইনকাম। ইট ক্যান বি, কারণ দেখা গেছে যে প্যান্ডেমিকের সময় ওই সব গিফট শপগুলো কোনো ব্যবসা হয় নাই, কিন্তু ওদের স্টিল রেন্ট অনেক দেওয়া লাগতেছে, রাইট? অ্যাজ এ রেজাল্ট কী হইলো, অনেক লস অনেক বাড়ছে, তাই না? সো এখানে আলটিমেটলি ডিডাকশনটা অনেক হাই হইলো, বাট আলটিমেটলি বোঝা লাগবে যে ওকে আসলে কি মেক সেন্স করতেছে কি না। অফকোর্স ইন দ্যাট সেন্স ইট উড মেক সেন্স, কারণ আপনার রেন্ট হাই, ব্যবসা অলমোস্ট বন্ধ হয়ে গেছে, অথবা ট্যুরিজম কমে গেছে। সো দ্যাটস ওয়ান অফ দ্য থিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। এখন আপনার জাস্ট বিকজ আপনার এক্সপেন্স অনেক বেশি, দ্যাট ডাজন্ট মিন আপনি রং। অফকোর্স এটা হইতে পারে, ইটস প্রবাবলি বিকজ ইউর বিজনেস ইজ ডুইং ওয়েল, জাস্ট মেক শিওর দ্যাট আপনি এটা জাস্টিফাই করতে পারতেছেন। তাই এই বিষয়টা আমরা জানলাম। আমাদের যেহেতু হাতে সময় কম, আমরা এখনও অর্ধেক আসতে পারিনি, তাই বিস্তারিত হয়তো আমরা বলতে পারছি না। তো আমরা 4 নম্বর শর্ততে কি যেতে চাই? ওকে, সো following up on the last one, number thing is you have to make sure that আপনি আসলে সব ইনকাম এক্সপেন্সগুলো ঠিক মতো ট্র্যাকিং করতেছেন, লাইক এ প্রপার অ্যাকাউন্টিং সিস্টেম, রাইট? বেশিরভাগ মানুষের অ্যাকাউন্টিং সিস্টেমটা কি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পয়সা আসে দেন বিজনেস ইজ ডুইং ওয়েল, যদি পয়সা নাই বিজনেস ইজ নট ডুইং ওয়েল। দ্যাটস নট দ্য ওয়ে টু গো। আপনার মেক শিওর করা লাগবে যে আপনার কুইক বুকস অথবা আপনি অন্যান্য অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করতেছেন, অথবা মাইক্রোসফট এক্সেল, যেটাই হোক, you need something that shows
যেখানে বুঝতে পারতেছেন যে আপনার ব্যবসাটা কীরকম যাচ্ছে, ইটস ইম্পর্টেন্ট। নেক্সট থিং, আপনাদের কুইকলি বোঝা লাগবে যে এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট জিনিসটা কি। হ্যাঁ, যেহেতু আপনারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদের কোনো ট্যাক্স দেওয়া হয় নাই, তাই না? এটা কি 5 নম্বর টিপস? এটা নেক্সট, হ্যাঁ 5 নম্বর গেলাম না। হ্যাঁ, তো যেখানে আপনার কোনো ট্যাক্স দেওয়া হয় নাই, ফেডারেল ট্যাক্স দেওয়া হয় নাই, সোশ্যাল সিকিউরিটি, সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, কোনো ট্যাক্সই দেওয়া হয় নাই। সো আলটিমেটলি ট্যাক্স যখন ফাইল করবেন বছরের শেষে, আপনার এটা একটা ট্যাক্স দেওয়া লাগবে। ইউজুয়ালি যদি আপনার ট্যাক্স $1,000 বেশি হয়, আইআরএস এই পেমেন্টটা আপফ্রন্ট চায়। তখন এস্টিমেটেড ট্যাক্স কীরকম দেওয়া হয়? 2 ওয়েজ। নাম্বার 1 অপশন, আপনি গত বছরের যে ট্যাক্স ছিল ওইটা আপনি যদি ইনকাম 50,000-এর নিচে হয়, আপনি 4 ভাগে দিলেন। অথবা যদি দেখা গেছে যে এই বছর আপনার ইনকাম গত বছরের চেয়ে কম, তখন এই বছরের যে ইনকাম ওইটা এস্টিমেট করে যে ট্যাক্সটা হবে ওইটা আপনি 4 বারে দিয়ে দিলেন। সো এস্টিমেটেড ট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে কোয়ার্টারলি সিস্টেমে, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা কিন্তু সবাই কিন্তু বছরের শেষে দেয়। হ্যাঁ, ইয়েস, দিতে পারেন, না প্রবলেম। আর ওরা আপনাকে ছোট একটা পেনাল্টি চার্জ করে, উইচ ইজ নট দ্যাট সিগনিফিকেন্ট, বাট অনেকে ওই পয়সাটা সেভ করতে চায়, তাই না? অথবা অনেকের বছরের শেষে পয়সাটা থাকে না, ওরা চায় যে আগে দেওয়া উচিত, তাই না? সো পয়সাটা যখন আপনি আগে দিবেন, তখন আপনার প্ল্যানিংও ঠিক মতো করতে পারবেন, যেখানে আপনার লাস্ট মোমেন্টে স্ট্রেস করা লাগতেছে না। অনেকে ভয়ে আপনার ট্যাক্সও ফাইল করেন না, বিকজ ইউ হ্যাভ টু পে মানি। তখন আপনি যদি এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট আপনার যদি ঠিক মতো বুঝেন, দেন ইউ ক্যান প্ল্যান অ্যাকর্ডিংলি। তো এটা তো আসলে খুব সহজ বিষয় যে আমার ধরে নিতে পারে যে আমার মান্থলি যদি এত বিক্রি হয়, একটা ধারণা করে নিয়ে 12 মাসে আমার কত হতে পারে। 12 মাসকে আমি যদি কোয়ার্টারলি, 3 মাসে যদি আমরা কোয়ার্টারলি ধরি, এটাকে অ্যানুয়ালাইজ মেথড বলে। হ্যাঁ, এটা আপনার ইজিলি করা সম্ভব এবং তাতে করে বছর শেষে যে একবারে অনেক বেশি দেওয়ার ঝামেলা থেকে আমি মুক্ত হতে পারছি। হ্যাঁ, তাহলে অলসো হ্যাঁ, আপনি যখন এরকম এই প্ল্যানিংটা যখন করতেছেন, তখন বুঝবেন যে ওকে, এই বছর তো আমার ট্যাক্স অনেক হাই হয়ে গেছে, কি করা যায় ট্যাক্সটা কমাইতে হইলে। তখন ভেরিয়াস আপনার রিটায়ারমেন্ট স্ট্র্যাটেজি আছে। আপনি যে আগে যে বললাম বোনাস ডিপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট কিনলেন, অথবা এক্সপেন্স এক্সপেডাইট করলেন, তাই না? তখন ভেরিয়াস স্ট্র্যাটেজি আছে যেটা আপনি ইউজ করতে পারেন টু রিডিউস দি ট্যাক্সেস অ্যাজ ওয়েল। আমরা এখন 6 নম্বর টিপসটি জানতে চাই আপনার। সো এখন আরেকটা জিনিস হলো হোম অফিস ডিডাকশন, যেটা আমি আগে যেটা বললাম, যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, রাইট? হোম অফিস ডিডাকশন যেটা হয় যে আপনার অনেক সময় বাসা থেকে আপনারা কাজ করতেছেন, তাই না? আপনি বাসা থেকে কাজ করতেছেন এবং বাসার যে এক্সপেন্সগুলো আছে, টেকনিক্যালি এটা W2-তে নেওয়া যায় না, বাট যখন আপনি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, তখন আপনি হোম অফিস ডিডাকশনটা নেওয়া যায়। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু স্কোয়ার ফুট বাসার জন্য এই কাজের জন্য ইউজ করতেছেন। ফর এক্সাম্পল, আপনার বাসা যদি এখন 1000 স্কোয়ার ফুট হয় এবং আপনি একটা কর্নার স্পেস ইউজ করতেছেন ধরেন 200 স্কোয়ার ফিট, তার মানে আপনার 20% অফ রেন্ট, ইউটিলিটিস, any other expenses related to the house, আপনি এটা ডিডাকশন হিসেবে নিতে পারতেছেন, which is pretty huge as well. এটাও একটা বড় ধরনের। 7 নম্বরটা আমরা একটু জানতে চাই যে এটা সম্পর্কে আপনি কি বলবেন। স্টার্টআপ সম্পর্কে আমি আগে যেটা যখন বললাম যে যাদের এস কর্পোরেশন থাকে, আপনাদের W2 নেওয়া লাগে ওনার হিসেবে, একটা রিজনেবল স্যালারি। অথবা আপনার যদি কোনো এমপ্লয়ি থাকে, যেখানে যাদেরকে আপনি যারা এমপ্লয়ি হিসেবে কাজ করতেছে, টেকনিক্যালি ওদেরকেও আপনার W2 দেওয়া লাগতেছে, তাই না? তখন আপনার পেরোল ট্যাক্স জিনিসটা কি বোঝা লাগবে। পেরোল ট্যাক্স কি, আগে যেটা বললাম, সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্স। এখন ওইটাও কত বললাম আমরা, 6.2 and 1.45। এখন আপনার এক এমপ্লয়িকে যদি এখন আপনি 100 টাকা দেন, তার মানে আপনার মাথায় বোঝা লাগবে যে আপনারও কিন্তু 7.65% সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগতেছে ওর জন্য। সো ইউ হ্যাভ টু মেক শিওর ওই পেরোল ট্যাক্সের, নট সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, পেরোল ট্যাক্সটা আপনার দেওয়া লাগতেছে। সো পেরোল ট্যাক্সটা আপনার আগে থেকে মাথায় রাখা লাগবে যে ওকে, আমি যদি এতজন এমপ্লয়ি রাখি, এত ঘন্টা দেওয়া লাগে W2-তে, আপনার পেরোল ট্যাক্স কত টাকা হইতে পারে, আই হ্যাভ টু মেক শিওর আই প্রিপেয়ার ফর দ্যাট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আগেই মাথায় রাখা দরকার। তো হাতে সময় কম, এবং সর্বশেষ যে আমরা বলেছিলাম যে 8টি টিপস আছে, সর্বশেষ টিপসটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, সো লাস্টলি আপনার মেইন জিনিস হলে আপনার মেক শিওর করা লাগবে যে আপনার সব অ্যাকাউন্টিং অথবা ট্যাক্স ফাইলিং যারা করতেছে, ইউ মেক শিওর দ্যাট আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, EA, CPA যেটাই হোক, ওদের মাধ্যমে আপনারা করতেছেন। বিকজ আপনার ব্যবসার যে ট্যাক্স ফাইলিং যেটা হয়, দেন ওদের ইট ইজ ইম্পর্টেন্ট। অনেক সময় মানুষ 100 টাকা সেভ করতে চায়, 200 টাকা সেভ করতে চায়, অথবা নিজেই ওরা করতে চায়, উইচ ইজ ফাইন, আর প্রবলেম। বড় অনেক সময় আপনার ট্যাক্স কমপ্লিকেটেড হতে পারে, যেটা আপনার ট্যাক্স প্রফেশনাল আপনাকে অনেক ভালোভাবে সহজ করে দেবে। এক্স্যাক্টলি। সো দিস ইজ ওয়াই ইউ ওয়ান্ট টু মেক শিওর
that আপনি একজন প্রপার অ্যাকাউন্টেন্ট এসে আপনি এটা করতেছেন। সো দ্যাটস ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী যে আজকে আমরা এই বিষয় সম্পর্কে যারা আমরা নতুন ব্যবসা শুরু করতে চাই কিংবা ব্যবসা শুরু করেছি যথেষ্ট সফলতা অর্জন করতে পারিনি, দীর্ঘদিন ধরে অনেকটা হতাশার মধ্যে রয়েছে, সেই হতাশা কাটিয়ে উঠে আপনার এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই যদি আমরা সেই রাস্তায় চলতে পারি বা অনুসরণ করতে পারি তাহলে হয়তো হতাশা কাটিয়ে বা আবার সফলতার মুখ দেখতে পারি। সর্বশেষে এই সম্পর্কে আপনি আর একটু যদি কথা বলেন। হ্যাঁ, ফাইনালি আপনার যে কোনো একটা ব্যবসা যখন যারা করেন, রাইট, আপনাদের বোঝা লাগবে যে একটা ব্যবসার আপস অ্যান্ড ডাউনস হয়, রাইট। ব্যবসা অনেক সময় ভালো থাকবে, অনেক সময় খারাপ থাকবে, রাইট। বাট আমাদের মেইন জিনিস হলে আমরা সব কিছু সৎভাবে করা উচিত, যেখানে আমাদের কাস্টমার সার্ভিস মেক শিওর করা লাগবে আপনারা ঠিক মতো দিচ্ছেন, প্রোডাক্ট যেটা সেল করতেছেন মেক শিওর আপনারা সঠিকভাবে সৎভাবে সেল করতেছেন, and this is all of this is মান অক্ষুণ্ণ রেখে exactly all of this is very important aside from all of this tax stuff that I just discussed. আবারও ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী যে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য এবং সব শেষে যে কথাগুলো বললেন যে আসলে ব্যবসার মূল যে বিষয়টি সেটি তো কাঠামো, যেটা আমরা বললাম স্ট্রাকচার বা কী বিষয়গুলো আমরা টিপসগুলো আমরা যেগুলো দিচ্ছি সেগুলো অনুসরণ তো করলামই, তার থেকেও যেটি আপনি সব শেষে যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে ব্যবসার সততাটা যদি আমরা মেনটেন করতে পারি, গুণগত মান যদি অক্ষুণ্ণ রাখতে পারি তাহলে দেখা যাবে 10 মাইল 20 মাইল কেন এক স্টেট থেকে আরেক স্টেটেও এসে আসবে আমার কাছে, যে তার কাছে আমার সার্ভিস ভালো পাওয়া যায়, গুণগত মান ভালো পাওয়া যায়। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনাব আব্দুল চৌধুরী, আপনি অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসা সম্পর্কে বেশ কিছু টিপস দিয়েছেন এবং ভালো পরামর্শ দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম যে আমাদের ব্যবসার সফলতার জন্য 8টি গুরুত্বপূর্ণ ট্যাক্স টিপস আমরা দিয়েছি, যে টিপসের মধ্যে দিয়ে ট্যাক্সের দায় আমরা কিভাবে কমিয়ে আমাদের ব্যবসার সফলতাটা নিয়ে আসতে পারি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আমরা কথা বলেছি। নিশ্চয়ই আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।